এটা দিয়েই আমি এখন কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। এই সোয়াং বল স্টিয়ারিং আমাদের বাইরা এই যে কুতুবদিয়া তো সার্ভিসিং জারি কিন্তু প্রতিদিন সারে ছটার দিকে সারে প্রতিদিন সকালে। এখন তো আগে তো টাইম 9টায় ছিল। এই মুহূর্তে আকাশে উড়ে যাচ্ছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিশাল বিশাল ক্রেনগুলোর সামনে রয়েছি। চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ অর্থাৎ শাহ আমানত ব্রিজ। বুটটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লবণ পরিবহন করে, সম্ভবত কোরিয়া বা চায়নার জাহাজ হবে এটা। ঠিক সকাল 6টা 10-এ কুতুবদিয়া থেকে এই লঞ্চটা ছেড়ে আসে। আরেকটা মাদার ভেসেল থেকে ছোট্ট ভেসেলে মাল শিপমেন্ট করা হচ্ছে। খালি সেই কয়লা বিদ্যুতের চুল্লি। অনেক দিনের পরিকল্পনা আজকে বাস্তবায়ন করতে চলেছি নৌপথে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম। আজকের ব্লগে আপনাদের সবাইকে সেই দৃশ্যই দেখাবো, আমি কিভাবে নৌপথে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম পৌঁছালাম, কতক্ষণ লেগেছে ইত্যাদি বিস্তারিত নিয়ে আজকের ব্লগ। কুতুবদিয়ার ঘাটে নোঙ্গর করা আছে সেই সার্ভিস। আমি একদিন আগেই কুতুবদিয়া পৌঁছে গেলাম বন্ধু সরোয়ারের আতিথেয়তা নেওয়ার জন্যই। ওই দিন বিকেলে চলে গিয়েছিলাম বাংলাদেশের সর্বপ্রথম বাতিঘর দেখার জন্য। এখন এটা আধুনিকতায় পরিপূর্ণতা পেয়েছে এই বাতিঘরটি। তারপর বিকেলে নয়নাভিরাম প্রাণচঞ্চল কুতুবদিয়া সমুদ্র সৈকত দেখতে চলে গিয়েছিলাম বন্ধুকে নিয়ে। এখানেও কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম, সূর্যাস্ত উপভোগ করলাম, অবলোকন করলাম। আর সন্ধ্যায় চিরাচরিত বটগাছের ছায়ায় স্থানীয় দোকানমালার পসরা বসেছে, সেটাও উপভোগ করলাম অনেকখানি। পরদিন ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই বরগুফ ঘাটে চলে এসেছি আমার সার্ভিস ধরার জন্য। এই যে সকালের নয়নাভিরাম দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওই সামান্য দূরেই দেখতে পাচ্ছেন সেই সার্ভিসটা নোঙ্গর করা আছে, যেটা আমাকে নিয়ে আজকে চট্টগ্রাম রওনা দিবে। আসসালামু আলাইকুম। আমার নৌপথে বাংলাদেশ ভ্রমণের আজকের পর্বে আমি যাব কুতুবদিয়া থেকে চট্টগ্রাম। এর আগে আমি কক্সবাজার থেকে কুতুবদিয়া এসেছিলাম নৌপথে। আজকে যাব কুতুবদিয়া থেকে চট্টগ্রাম। আমার যে নৌপথে বাংলাদেশ দেখার একটা শখ আছে, সেটার অংশ হিসেবে আজকে 22 জুলাই মঙ্গলবার সকাল এখন 6টা বাজে নীল রঙের ট্রলার রয়েছে নোঙ্গর করে, ওটা করেই আজকে আমি চট্টগ্রাম যাব। এখন দেখা যাক কতক্ষণের মধ্যে ছাড়ে। একসময় এখানে ওটা দিয়ে যাত্রী পরিবহন করত, কিন্তু সময়ের পরিবর্তনে পেকুয়া থেকে গাড়ি হওয়ার কারণে এখন শুধু মালামাল যাওয়া আসা হয় এই ট্রলার দিয়ে। যাত্রী হিসেবে খুব সম্ভবত আমি একজনে যাব এই ট্রলার দিয়ে। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এই যে নদী পার হয়ে আবার গভীর সমুদ্র গিয়ে তারপর চট্টগ্রাম পৌঁছাবো। যেতে যেতে নদী পাড়ের যে দৃশ্য রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। নদী পাড়ের মানুষের জীবনযাত্রা দেখানোর চেষ্টা করব। নদীমাতৃক বাংলাদেশ বলা হয়, কেন বলা হয় সেটা অবলোকন করব। চলতে চলতে এই 4 থেকে 5 ঘন্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদী পাড়ের সৌন্দর্য। তাহলে আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের নদী পাড়ের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য দেখানোর জন্য। আমার ঠিক পেছনেই সকালের মিষ্টি সূর্য উঁকি দিচ্ছে আমার মাথার উপর দিয়ে। তাহলে চলুন যাওয়া যাক নদীপথে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম। কুতুবদিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি একটি দ্বীপ যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কুতুবদিয়া উপজেলার আয়তন 215 বর্গ কিলোমিটার এবং কুতুবদিয়ার উত্তর, পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে কুতুবদিয়া চ্যানেল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা, পেকুয়া উপজেলা ও মহেশখালী উপজেলা। কুতুবদিয়ায় আছে 200 বছরের পুরনো এক বাতিঘর। 1822 খ্রিস্টাব্দে কর্ণফুলী নদীর মোহনা থেকে 40 মাইল দূরে কুতুবদিয়ায় বাতিঘরটি নির্মাণ করা হয়।
এখন আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসের নিচের অংশ, যেখানে মালামাল বা যাত্রী পরিবহন করা হয়। এখানে একসাথে প্রায় 100 থেকে 150 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে এই নিচের অংশে। আর সময় এখন 6:10। আমাদের যে কুতুবদিয়া থেকে চট্টগ্রামগামী সেই সার্ভিসটা ছেড়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে কুতুবদিয়ার বরগুপ ঘাট, আর এদিকে প্যারাবন রয়েছে। ঠিক 6:10 আমরা বরগুপ থেকে অর্থাৎ কুতুবদিয়া থেকে ছেড়ে দিচ্ছি আমাদের সার্ভিস। আমি আসিফ হায়দার রয়েছি, আসিফ দ্য ট্রাভেল ফ্রিক। আমার নদীপথে বাংলাদেশ ভ্রমণের আজকের পর্বে সার্ভিসও করে। কুতুবদিয়া থেকে চট্টগ্রাম যাব। এর আগে আমি কক্সবাজার থেকে কুতুবদিয়া এসেছিলাম আজকে থেকে প্রায় 3 বছর আগে। বর্তমানে ওই সার্ভিসটা বন্ধ হয়ে গিয়েছে যাত্রী সংকটের কারণে। এই কুতুবদিয়া থেকে যেটা রয়েছে সেটা মাত্র মালামাল নেওয়া আসার জন্য ব্যবহার করা হয়। যাত্রী একসময় অনেক যাত্রী যেতেন, শত শত যাত্রী যেতেন এই নৌপথ দিয়ে, কিন্তু যেহেতু গাড়ি হয়ে গিয়েছে পেকুয়া মংনামা দিয়ে, সেজন্য যাচ্ছে না। আমার ঠিক ওদিকে ভালো করে দেখা যাচ্ছে না, জানি না, একটা চুল্লি দেখা যাচ্ছে অনেক দূরে। এটা হচ্ছে মাতার বাড়ির সেই কয়লা বিদ্যুতের চুল্লি। আর ওদিকে বান্দরবনের পাহাড় দেখা যাচ্ছে, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাটা এভাবে স্পষ্ট আসবে না যেহেতু সূর্য পূর্ব আকাশে উঠেছে। সেজন্য আমাদের বাইরা নোঙ্গর তুলছেন। চমৎকার ভাবে ছন্দের তালে তালে নোঙ্গর প্রায় শেষ। আসসালামু আলাইকুম। আমার এই নৌপথে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার যে সার্ভিসে আছি, সেই সার্ভিসের ক্যাশিয়ার বলা হয় সৈয়দ ভাই। আমার সাথে উনি আছেন। সৈয়দ ভাই কেন আছেন? আছি আল্লাহ দিলে ভালো। আচ্ছা, এই যে কুতুবদিয়া তো সার্ভিস ইঞ্জিনিয়ার, কিন্তু প্রতিদিন সারে ছটার দিকে সারে, প্রতিদিন সকালে। এখন তো আগে তো টাইম 9টায় ছিল, এখন তো টাইম 9টায়, এখন তো জোয়ার বা বাটার জোয়ারের টাইম লেগে চলে যেতে হয়, মানে জোয়ারের টাইমে নির্ভর করা হয়। আচ্ছা, এই সার্ভিসের উপরে কতদিন ধরে জড়িত আছেন? আছি তো 12 বছর। প্রায় 12 বছর। জি জি। আচ্ছা, এখন তো যাত্রী নাই বললে চলে? এখন যাত্রী নাই, শুধু মালামাল নির্ভর। আচ্ছা, এই সার্ভিসের মধ্যে এখন যদি শুধু যাত্রী যায়, কতজন যাত্রী ধারণ করে দিতে? প্রায় 400 মতো যাত্রী পারে। 400 জন পারে। জি জি। আচ্ছা, তো এখন তো আধুনিক প্রযুক্তি আগিয়ে, গাড়ি আগিয়ে, ট্রেন আগিয়ে, তো এই হারানো হয়তো যাত্রী নেওয়া যায় আর কি। তো ভবিষ্যতে কি মনে হয়, যায় থাইব না ব্যবসার বলেও থাইব না সার্ভিস ফেরিতে হয় নতায় সম্ভাবনা হয়। জি। আর যে বর্তমানে সার্ভিসে আছে আর কি, এই সার্ভিস কত বছর ধরে চলে? 1972 সালে চলে। এখন কি 50 বছর যায়? না 10 বছর পর রিপেয়ার করা হয়। খরচ হয় মানে 1,30 লাখ টাকা লাগে। 1,30 লাখ টাকার মতো খরচ হয় আর কি। ওনারা তো আর চট্টগ্রাম পৌঁছিতে কতক্ষণ লাগিতে পারে? 4 ঘন্টা লাগবে। আর তো বুড়ো মেয়ে হানা পানি টানি বিঘিন আছে, সব সরঞ্জাম বিহীন আছে, খাওয়া দাওয়া। তো বাংলাদেশের যদি ভ্রমণকারী যদি আসতে চায়, মানে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে কুতুবদিয়া যদি আসতে চায়, তো অনেক কি পরামর্শ দিবে? হঠাৎ চট্টগ্রাম হতে সারে আর কুতুবদিয়া তো হঠাৎ সারে। শীত মৌসুম তা পড়ব, তখন আর সিটাং ব্রিজ গেটতে চাই কিন্তু 6:30টায়, কুতুবদিয়াতে চাই কিন্তু 9টায়। জি জি। তারা ঘুরতে পারব, ভ্রমণকারী এলাকা ঘুরতে পারবে, সাইতে পারব, সুন্দর দৃশ্য সাইতে পারব। তো ধন্যবাদ সৈয়দ ভাইরে। যাত্রাপথে সৈয়দ ভাই আরো হতে হইব, আর সৈয়দ ভাইয়ের বিভিন্ন জানা অজান তথ্য আর জানার চেষ্টা করব। তো ধন্যবাদ আজি আর এই তথ্য দিবার লাই। তো আমরা সৈয়দ ভাইয়ের থেকে অনেক তথ্য পেয়েছি আজকের এই সার্ভিসে যাওয়ার পথে। ইতিমধ্যে ছেড়ে দিয়ে 6:10 আমরা ওই যে কুতুবদিয়া পার হয়ে চলে আসছি। যারা আসতে চান, ভ্রমণ করতে চান, যারা চট্টগ্রাম থেকে কুতুবদিয়া আসতে পারবেন, আবার কুতুবদিয়া থেকে চট্টগ্রামে এই সার্ভিস করে যাওয়া যাবে। আপাতত এইটুকুই। আমি যাত্রাপথে আরও আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। যাত্রাপথের প্রায় 15 মিনিট পরে কুতুবদিয়ার আরও একটি ঘাট, দরবার ঘাট বলা হয়, সে ঘাটে এখন নোঙ্গর করছে। কিছু খালি ড্রাম নিবে চট্টগ্রাম যাওয়ার জন্য, হয়তো বা 5 মিনিট মতো, এখানে 5-10 মিনিট হয়তো এই ড্রামগুলো নেওয়ার জন্য এখানে দাঁড়াবে আর কি। কুতুবদিয়ার যে মালিক শাহ হুজুরের একটা মাজার আছেন, এই ঘাটেই নেমেই ওনার মাজারে যেতে হয়, একদম কাছে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে যে ট্রলারটা সার্ভিসটা ছেড়ে দিয়েছে সেটা এসে পৌঁছেছে, রাত 3টায় ছেড়েছে। এখন মালামাল
অফলোড করার জন্য সেই সার্ভিসটা নোঙর করা রাখা হয়েছে এই দরবার ঘাটে। যেভাবেই তারা খালি ড্রামগুলো চট্টগ্রাম নিয়ে যাবে এবং চট্টগ্রাম থেকে আবার তেল নিয়ে ভরে এই ড্রামগুলো নিয়ে আসবে। ওই যে দূরে দেখতে পাচ্ছি বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সেই বিশাল সুবিশাল চুল্লি, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা চলতে চলতে প্রায় 1 ঘন্টা পরে কুতুবদিয়ার শেষ ঘাট আকবর বলির ঘাট, যেটা নির্মাণাধীন রয়েছে, সেখানে আমাদের সেই সার্ভিস লঞ্চটি ভিড়ছে। 2টা গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলো পার করে দিবে নির্মাণ কাজের জন্য। যেহেতু ঘাট নির্মাণাধীন রয়েছে, সেজন্য ছোট্ট ডেনিশ নিয়ে মালামাল দেখতে পাচ্ছেন, সেই মালামালগুলো নামানো হয়েছে। এই যে নোঙর করা রয়েছে, মাছ ধরার ট্রলার। আর যেটার কথা বলছিলাম, সেই বাঁশখালীর চুল্লি, বিদ্যুৎ উৎপাদনের চুল্লি, অর্থাৎ এই পাশে ওই পাশে বাঁশখালী আর এই পাশে কুতুবদিয়ার। আমরা কুতুবদিয়ার প্রায় শেষ সীমানা চলে এসেছি, একটু পরে সমুদ্রে যাব। উত্থাল ঢেউ ভেঙে নাবিক চলে যায় দূর সমুদ্রে, অচেনা ভিন্ন গন্তব্যে অপেক্ষায় প্রিয়তমা, শঙ্কা জাগে আবার ফেরা হবে তো। সমুদ্রের সাথে সন্ধি করে ছোট্ট ডিঙ্গি বাসায় জেলে, খুঁজে নে বেঁচে থাকার রসদ, অনাহারী মুখে ফুটে হাসি, সমুদ্র ফেরায় না কাউকেই। ক্লান্ত মানুষ প্রশান্তি খুঁজে ফিরে সফেদ সমুদ্রের উন্মাথাল ঢেউয়ে। এখন আমরা কুতুবদিয়া দ্বীপ পার হয়ে আসছি, কুতুবদিয়া দ্বীপের শেষ পাতা। এখন আমরা মহানদীর সাগরে যাব। এই যে কুতুবদিয়া আমরা পার হয়ে আসছি, আর ওই যে বহির্নোঙর করে রয়েছে বিভিন্ন মাদার ভেসেল বঙ্গোপসাগরে। এই যে এখন কালো যে বুটটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লবণ পরিবহন করে কুতুবদিয়া থেকে, মহেশখালী থেকে নারায়ণগঞ্জ লবণ নিয়ে যা চলে যায়। বিশাল কিন্তু এই বুটগুলি এমবি মোল্লা সল্ট ট্রিপল রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেড 2, তার সেই বুটটা দেখতে পাচ্ছি আমাদের ক্রস করছে। আর আমরা করছি মোহনা কুতুবদিয়া সাগরের চ্যানেল। প্রায় 1 ঘন্টা 10 মিনিট নৌ যাত্রা করার পরে আমার পিছনে ঠিক কুতুবদিয়া দ্বীপের শেষ অংশ। তো আমরা কুতুবদিয়া উপজেলা পার হয়ে সাগর নদীর মোহনায় প্রবেশ করছি। জার্নিটা খুবই স্মুথ হচ্ছে, কারণ এখন সাগরে বাতাসও নাই, ঢেউ নাই, খুবই চমৎকারভাবে এই সাগর যাত্রাটা হচ্ছে। ওই দূরে চট্টগ্রাম বন্দরের মাদার ভেসেলগুলো নোঙর করে আছে অনেকগুলো, কিন্তু যদি ক্যামেরাতে পরিষ্কার আসবে কিনা আমি জানি না, তবে আমি অনেকগুলো মাদার ভেসেল নোঙর করা দেখছি সাগরে। আমরা বাঁশখালী, আমার ঠিক পেছনে রয়েছে বাঁশখালী উপজেলা, আর বাঁশখালী সেই কয়লা বিদ্যুতের চুল্লি। অর্থাৎ এখন আমরা বাঁশখালীর পাশ ঘেঁষেই চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, চট্টগ্রামের চাকতাইয়ের দিকে এগিয়ে যাব। এখনো পর্যন্ত যাত্রাপাটটা খুবই সুন্দর হচ্ছে, খুবই নিরিবিলি হচ্ছে, খুবই স্মুথ হচ্ছে, ভালো লাগছে। এই যে আমার নদীপথে বাংলাদেশ ভ্রমণের আজকের পর্বে, আজকে তো যাচ্ছি কুতুবদিয়া থেকে চট্টগ্রাম। ভবিষ্যতে আমি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ বা চাঁদপুর হয়ে ঢাকা যাব। এর আগে আমি ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম লঞ্চে করে। প্রাচীনকালে মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এই নৌপথ। নৌপথে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেন, এক দেশ থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেন। সেই ইতিহাসটা, সে প্রাচীন ঐতিহ্যটা আমি কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি আজকের আমার এই নৌ ভ্রমণের মাধ্যমে। আমার চট্টগ্রাম পৌঁছতে হয়তো বা আরও 2 ঘন্টা অধিক লাগতে পারে। ভালোই লাগছে। যাত্রী আছে আমি,
এবং আরেকজন ভাই আছেন এখানকার কুতুবদিয়ার সৌদাগর সাহেব। আমরা দুজন মিলে এখন বিস্কিট, পানি, কলা এগুলো খেতে খেতেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনাদেরকে দেখাতে পারছি নদী পাড়ের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য। সাথেই থাকুন, যাত্রাপথে আরও দেখাতে পারবো। এটা হচ্ছে ছোট্ট মাছ ধরার ট্রলার, জেলেরা মাছ ধরে এগুলো নিয়ে। উনি সমুদ্র থেকে এখন আসতেছেন মাছ ধরে, আমাকে দেখে টাটা দিচ্ছেন, বাই বাই দিচ্ছেন। তারা খুব কষ্ট করেন এই মাছ ধরেন এই সমুদ্র পথে, ভালো লাগছে। তো আমরা আমাদের ভাই আছেন সৈয়দ ভাই, কেশিয়ার বলা হয়। তো সৈয়দ ভাই, সাগর তো উত্তাল নয়, খুবই সুন্দর, নিরিবিলি নিরিবিলি, ভয়ের তো কিছু নাই, ভয়ের কিছু না আল্লাহর রহমতে। ইয়ান হইতে এটা মানে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সুন্দর, চমৎকার, নিরিবিলি, শান্ত একটা সমুদ্র। আমরা এখন মোহনাতে আছি, অর্থাৎ ওই পাশে সমুদ্র আর এই পাশে বাঁশখালী। হ্যাঁ, আর তো আর কতক্ষণ লাগতে পারে? আর তো আর 2.5 ঘন্টা লাগতে পারে, আরো 2.5 ঘন্টা লাগতে পারে। জি। অনেক সময় তো ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, তখন তো ঢেউ থাকে, তখনও তো ডর লাগে না? ডর না লাগে আল্লাহর রহমতে মোটামুটি। আচ্ছা, ওই বলছিলাম যে যখন ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, তখনও তো যেতে হয় ওদেরকে নিয়মিতভাবে। তখন ওদের মানে সাহসী, সাধারণত সমুদ্র পাড়ের মানুষগুলো খুব সাহসী হয়, কারণ তারা প্রতিনিয়তই ঝড়, জলোচ্ছ্বাস, সিগন্যাল এগুলোর সাথে মোকাবিলা করতে হয়। সেজন্য পৃথিবীর যেখানেই সমুদ্রের পাড়ের মানুষ রয়েছে তারা খুব সাহসী হয়। আমিও সমুদ্র পাড়ের মানুষ। সৈয়দ ভাই ছাতা নিয়েছেন, যেহেতু অনেক রোদ, সেজন্য মাথা ঠান্ডা রাখার জন্য ছাতা নিয়েছেন আর কি। তো আজ আনলো পরিচয় অর্থ কেন লাগে? ভালো লাগে না? ভালো লাগে। আচ্ছা, তো সমুদ্র তো ফ্রেশ মাছ পাওয়া যায়, তো আমরা তো সবসময় ফ্রেশ মাছও হন, তাজা মাছও হন। তো তাজা মাছ খাইবার পর আমার তো কেন অনুভূতি হয়? ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, ক্যালসিয়াম যুক্ত মাছ। ও আমিষ আছে, আমিষ আছে। অবশ্য যেটা বলছিলাম, সমুদ্রের পাড়ের মানুষরা সবসময় তাজা মাছ খেয়ে থাকেন, তাদের যে আমিষের একটা অংশ সেটা সবসময় পূরণ হয়ে থাকে। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু তাজা মাছ সাধারণত খাই না, আমরা বরফ দেওয়া মাছ খাই, 10 থেকে 1 মাস পরের মাছ খাই। 10-12 দিন পরের মাছ, 10-12 দিন পরের মাছ। আচ্ছা, এটা টাটকা মাছ পাওয়া যায় না? পাওয়া যায় না। অনেক ইভেন নাম কি হয়েন দিয়া? ইভেন না সুবর্ণের ওলা। সুয়ানুর ওলা? জি। ও আচ্ছা, স্টার্টিং হয় আর কি। মূলত ইভির মাধ্যমে তো লঞ্চ সামনে চলে যায়। সামনে চলে যায়। তো ইভে সবসময় দড়িতা পড়ে? জি, ইভে সবসময় দড়িতা পড়ে। দড়িতা পড়ে ইভিলে মানে লঞ্চ ডানে বামে করা যায়? জি জি, ডানে বামে করা যায়। আচ্ছা, সো এটা নিয়ে হচ্ছে লঞ্চের যে নিয়ন্ত্রণটা নেওয়া হয়, এটার মাধ্যমে লঞ্চ ডানে বামে সামনে পিছনে এগুলো নিয়ন্ত্রণ করা হয় আর কি। যেমন আমরা গাড়িতে থাকে গোল স্টারিং থাকে, জিপে থাকে এরকম স্টারিং, ওইরকম আর কি। এটাও একটা, এটাই হচ্ছে মূলত মেন জিনিস লঞ্চে, যেটা দিয়ে এই লঞ্চ নিয়ন্ত্রণ করা হয়। এই যে লঞ্চ যাত্রায় খুবই ভালো লাগছে আমার নদীমাতৃক বাংলাদেশ ভ্রমণের। বাংলাদেশের সব জেলা কোনো না কোনো নদীর তীরে অবস্থিত, অনেক উপজেলা কোনো না কোনো নদীর তীরে অবস্থিত। যেমন চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বান্দরবন সাঙ্গো নদীর তীরে অবস্থিত, খাগড়াছড়ি চেঙ্গি নদীর তীরে অবস্থিত, আমাদের কক্সবাজার বাকখালী নদী তীরে অবস্থিত। এই যে নদীমাতৃক আমাদের বাংলাদেশ, সেই নদীমাতৃক বাংলাদেশে আমার ভ্রমণের আজকের পর্বে যাচ্ছি কুতুবদিয়া থেকে চট্টগ্রাম। একসময় আমার দাদারা, তার বাবারা এই নদীপথেই যাতায়াত করতেন। হয়তো এই কুতুবদিয়া থেকে চট্টগ্রামগামী যে নদীপথ যাত্রাটা আর বেশি দিন থাকবে না, কারণ ফেরি হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে। সেজন্য আমি এই ইতিহাসগুলো, ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করছি। যারা আসতে চান তারা খুব সহজেই এই নৌযাত্রাটা করতে পারবেন। কুতুবদিয়া থেকে সকাল 6টায় ছেড়ে যায়, আর চট্টগ্রাম থেকে মধ্যরাত 3টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে এই লঞ্চ। যাত্রাপথে আপনারা নদীর দুপাশের যে সৌন্দর্য আছে, যে নৈসর্গিক দৃশ্য আছে, সেগুলো দেখতে পারবেন। বাঁশখালী উপজেলা, কুতুবদিয়া উপজেলা, আনোয়ারা উপজেলা, পেকুয়া উপজেলা, মহেশখালী উপজেলা,
যে নদী তীরবর্তী যে উপজেলাগুলো আছে সেগুলো সৌন্দর্য দেখতে পারবেন। মানুষের জীবনযাত্রার জীবিকা নির্বাহের যে মাধ্যম রয়েছে, মাছ ধরছে, লবণ আনা নেওয়া করছে, পান চাষ করছে, এগুলো আপনারা দেখতে পারবেন, ভালো লাগবে। যাত্রাপথে আপনাদেরকে একটু মাদার ভেসেল দেখাবো, বিশাল মাদার ভেসেল দেখাবো। তাহলে চলুন দেখে আসি সেই মাদার ভেসেলটা, যেগুলো সম্ভবত কয়লা নিয়ে আসেন আমাদের মাতার বাড়ি এবং বাঁশখালী কয়লা বিদ্যুতের জন্য। এই হচ্ছে সেই বিশাল মাদার ভেসেল, এটা কিন্তু অনেক বিশাল। লেখা আছে জোস্কো ডেংজুদু, খুব সম্ভবত চায়না থেকে এসেছে। সেই মাদার ভেসেলটাই আমরা অতিক্রম করছি। এটা হচ্ছে রান্নাঘর, ওনারা রান্না করেন। ডেক্সি দেখতে পাচ্ছি অনেকগুলো, যেহেতু 10-15 জন মানুষের রান্না হয়। যে রান্নার সরঞ্জাম সব আছেন। এই যে অনেক দড়ি আছে, কিন্তু এই একটা লঞ্চ দাঁড় করার জন্য অনেক দড়ি দরকার। আর এই যে সিঁড়ি, এদিক দিয়ে দোতলা ওঠার জন্য সিঁড়িও আছে। আর জুতা আছে। ইচ্ছে করে ছবি আঁকি শ্যামল ছায়ার গ্রামে, রং তুলি নিয়ে প্রহর গুণী শূন্য বিকেলে। এই যে সোয়াং স্টারিং দরিয়াসি, মূলত এটা দিয়েই নৌকাটা কন্ট্রোল করা হয়। এখন মাছ সমুদ্রে আমি সেটা কন্ট্রোল করছি, ছাতা নিয়েছি যেহেতু আকাশে অনেক রোদ। এটা হচ্ছে মূলত চালিকা শক্তি এই লঞ্চের, সুবিশাল লঞ্চের। এটা দিয়েই আমি এখন কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। এই সোয়াং বলে স্টিয়ারিং, ওরা লোকাল ভাষায় সোয়াং বলছে এটাকে দিয়ে। ভালোই লাগছে। আজকের মাঝি আমি সমুদ্রে, মাছ সমুদ্রে, এটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এটা একটা আমার জন্য অন্যতম একটা অভিজ্ঞতা। আজকের এই সোয়াং ধরে আছি মাছ সমুদ্রে। এই যে বাংলাদেশ ভ্রমণের সময় ভিন্ন ভিন্ন প্রকৃতির সাথে, ভিন্ন ভিন্ন মানুষের সাথে, ভিন্ন ভিন্ন বস্তুর সাথে পরিচয় হচ্ছি, ভালো লাগছে। চলুক আমার এই ভ্রমণ যাত্রা। মাছ সমুদ্রে এতগুলো গাছ স্পোর্টিংয়ের সাথে দেখা হবে সেটা আমি কল্পনাও করিনি। আমার সাথে তারাও হয়তো আজকে ভ্রমণে বের হয়েছে আমাকে সঙ্গী দেওয়ার জন্য। এই আমার নবপথে বাংলাদেশ ভ্রমণে অনেকগুলো গাছ স্পোর্টিংয়ের সাথে দেখা হয়েছে। তারা আমার চারপাশ ঘিরে ধরেছে সেই গাছ স্পোর্টিং। তাই গাছ স্পোর্টিংয়ের সাথে সাথে তাল মিলিয়ে বলতে ইচ্ছে করছে গাছ স্পোর্টিংয়ের সাথে। প্রায় 2 ঘন্টা 10 মিনিট নৌযাত্রার পরে আমি বাঁশখালী ইকো পার্কটা, অর্থাৎ বাঁশখালী সি বিচ পার হয়ে, এদিকে বাঁশখালী সি বিচ পার হয়ে আসছি। আমার গুগল ম্যাপে দেখাচ্ছে ঠিক এই পাশ দিয়ে সাঙ্গু নদী প্রবেশ করেছে, অর্থাৎ যে সাঙ্গু নদী এদিক দিয়ে প্রবেশ করে সোজা বান্দরবন গিয়ে মিশেছে। অর্থাৎ এই জায়গাটাই সাঙ্গু নদীর প্রবেশ পথ। যেহেতু অনেক দূর আছে সেজন্য প্রবেশ পথটা ক্লিয়ার হয়তো দেখা যাবে না, বাট গুগল ম্যাপে শো করছে এদিক দিয়েই সাঙ্গু নদী চলে গিয়েছে। এই হাওয়া আমায় নিবে কত দূর, এই হাওয়া। বাংলার প্রাচীন জনজীবন, জেলেদের জীবন, মাছ ধরছে। বদনা আছে, টাঙ্কি, পানি জমা রাখা হয়। আপনারা হয়তো ভাবছেন আমি পানি দিচ্ছি না, এটা হচ্ছে এই লঞ্চের বাথরুম। কেন বসেই তারা বাথরুম করে। এই বদনা আছে, বদনার সাথে রশি বাঁধা, পানি নিয়ে পানি তুলে এখানে পরিষ্কার করা হয়। এটা হচ্ছে বাথরুম, এখানে বসেই তাদের বাথরুম তারা সম্পন্ন করেন। আর এটা হচ্ছে নদীর পিছনে টাইটানিক ভিউ। আপনাদেরকে দেখালাম এই নদীর বাথরুম।
এখানে বসে আরামে, উপরে নীল আসমান, নিচে নীল সমুদ্র, এখানে আপনি প্রাকৃতিকভাবে টয়লেট করতে পারবেন। টয়লেট করবেন, টয়লেট করে বসে থাকবেন, বসে বসে প্রকৃতি উপভোগ করে করে সামনে এগিয়ে যাবেন। এক সুন্দর দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, শান্তি। আসসালামু আলাইকুম, আমি আসিফ হায়দার, আসিফ দ্য ট্রাভেল ফ্রিক। নৌপথে ভ্রমণ করছি বাংলাদেশ। এখন রয়েছি পিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার যে লঞ্চটা রয়েছে সেই লঞ্চে। সকাল 6:10 কুতুবদিয়ার বরগুফ ঘাট থেকে লঞ্চ ছেড়েছে। বর্তমানে প্রায় 2 ঘন্টা 20 মিনিট চলার পরে আমি আনোয়ারা উপজেলার কাছাকাছি রয়েছি, অর্থাৎ আরকি বিচের কাছাকাছি রয়েছি। নদীমাতৃক বাংলাদেশ, নদী ও জীবনের বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ ভ্রমণে বের হয়েছি। এই যে আমার শখ, যে স্বপ্নের চেয়েও বিশাল, ধীরে ধীরে বাংলাদেশের সব জেলায় আমি যেতে চাই এই নৌপথ দিয়ে। এর আগে আমি কক্সবাজার থেকে নৌপথে কুতুবদিয়া এসেছি, ঢাকা থেকে বরিশাল গিয়েছি, পটুয়াখালী থেকে ঢাকা এসেছি, ঢাকা থেকে চাঁদপুর গিয়েছি। ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় তাহলে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, চাঁদপুর হয়ে ঢাকা যাব। নদী ভ্রমণ করতে গিয়ে নদী পাড়ের মানুষের সাথে পরিচয়, জেলেদের সাথে পরিচয়, নদী পাড়ের গ্রামগুলোর সাথে পরিচয়, সেগুলো অবলোকন করা, তার নৈসর্গিক দৃশ্য দেখা এক পরম সৌভাগ্য আমার জন্য। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তার স্বমহিমায়। সেই সৌন্দর্য দেখার, অবলোকন করার সুযোগ আমাকে দিয়েছেন, সেজন্য মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার এই নৌপথের আজকের এই ব্লগ যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার যে শখ নৌপথে বাংলাদেশ ভ্রমণ সেটা সম্পন্ন করতে পারি। আর যারা ইচ্ছা পোষণ করছেন আপনারাও করবেন নৌপথে ভ্রমণ, তারাও বেরিয়ে পড়েন সময় সুযোগ নিয়ে। বাংলাদেশ দেখুন, বাংলাদেশের গ্রাম দেখুন, বাংলাদেশের প্রকৃতি দেখুন, বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করুন। তাই থাকুন, চলতে পথে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর যারা আমার এই চ্যানেলে নতুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আরেকটা মাদার ভেসেল থেকে ছোট্ট ভেসেলে মাল শিপমেন্ট করা হচ্ছে। যতই চট্টগ্রামের দিকে ঘুরছি ততই বিশাল বিশাল জাহাজের সাথে পরিচিত হচ্ছি। জাহাজটার নাম মেঘনা ট্রেডার। আরও একটি বিশাল জাহাজ দেখতে পাচ্ছি। জাহাজের আকৃতি এবং বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে কয়লা পরিবহন করা হয় এই জাহাজে করে, নোঙর করে আছে। ট্রাউইন্ড গ্লোরি নাম দেখে মনে হচ্ছে বাংলাদেশি না, বাইরের কোন দেশের হতে পারে, সেটাই অতিক্রম করছে আমার এই লঞ্চ। ইতিমধ্যে 3 ঘন্টা নৌপথ সম্পন্ন করেছি যাত্রা। আমার ঠিক এই পাশে পার্কি সি বিচ, অর্থাৎ আনোয়ারার উপজেলার পার্কি সি বিচটা ঠিক এই জায়গাটা রয়েছে। অর্থাৎ আমরা একটু পরেই কর্ণফুলী নদীতে প্রবেশ করব। দূরে দেখতে পাচ্ছেন নেভাল, অর্থাৎ পতেঙ্গা বিচের ওয়েস্ট জোন নেভাল একাডেমি। নেভাল একাডেমির সেই সুউচ্চ ভবনটা দেখতে পাচ্ছি। একটা প্লেন এই মুহূর্তে আকাশে উড়ে যাচ্ছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা আন্তর্জাতিক বিমান ফ্লাই করছে এই মুহূর্তে। সেই বিমানটাই আমি জুম করার চেষ্টা করছি। সে এখন হয়তো বিশ্বের কোনো দেশে গিয়ে ল্যান্ড করবে। সেই বিমানটাই এখন উড়ে যাচ্ছে আমাদের ঠিক উপর দিয়ে। এই যে একসাথে নৌভ্রমণের সময় বিমান, জাহাজ, সমুদ্র সৈকত, কয়লা বিদ্যুতের চুল্লি ইত্যাদি অবলোকন করছি। ফেরির দেখা পেলাম, খুব সম্ভবত অকেজু হয়ে পড়ে আছে। সেই ফেরি অংশ আমরা অতিক্রম করছি।
এই কর্ণফুলী নদীর চ্যানেলে ডিবি রাইসা D25041 যে মোহনার বাতি দেখতে পাচ্ছি সাগরে, যেটা দিক নির্দেশনা হিসেবে কাজ করে এই কর্ণফুলী নদীর মোহনায়, সেটাই রয়েছে। দেখতে পাচ্ছি একটা ফিশিং বোট মাছ ধরে এখন তীরে ফিরে যাচ্ছে, অর্থাৎ কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করছে। আমরা কিন্তু কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করছি এখন সাগর থেকে। এই যে বহির্নোঙর করা আছে সব জাহাজ। এদিকে হচ্ছে পতেঙ্গা হয়ে সীতাকুণ্ড বাঁশবাড়ি হয়ে চলে যায়। আর আমি এখন প্রবেশ করছি কর্ণফুলী নদীতে। একটু পরেই কর্ণফুলী যে টানেলটা রয়েছে ঠিক তার উপর দিয়ে আমরা যাব, অর্থাৎ আমার নিচে টানেলটা থাকবে, সেখানে গাড়ি চলাচল করছে। আরও একটা বিমান এই মুহূর্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন হয়েছে। আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে পতেঙ্গা 0 পয়েন্ট বাংলাদেশ নেভাল একাডেমির। এভরিওয়ান, ইতিমধ্যে 3 ঘন্টা আমার নৌপথে বাংলাদেশ ভ্রমণ অতিক্রম হয়েছে। সমুদ্র পার হয়ে এখন আমার লঞ্চ প্রবেশ করছে কর্ণফুলী নদীতে। সামান্য দূরে কিন্তু কর্ণফুলী টানেল, অর্থাৎ আমার নিচে ঠিক নিচেই কর্ণফুলী টানেলটা থাকবে, তার উপর দিয়ে আমি যাব। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি, অর্থাৎ পতেঙ্গার 0 পয়েন্ট। এদিকে একটু সম্ভবত পতেঙ্গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। আর এদিক দিয়ে সীতাকুণ্ড বাঁশবাড়ি ওদিকে চলে যায়। আর নোঙর করা রয়েছে জাহাজগুলো, চট্টগ্রাম বন্দরের জাহাজগুলো। আর CUFL সার কারখানা রয়েছে, তার বিশাল বিশাল অট্টালিকা স্থাপনা দেখতে পাচ্ছি। নীল আকাশ, মেঘের আনাগোনা চলছে। আর আমি আসিফ দ্য ট্রাভেল ফ্রিক তো আছি আজকের এই নৌভ্রমণে। সময় বেশিক্ষণ লাগেনি, 3 ঘন্টা লেগেছে, হয়তো আর আধা ঘন্টার মধ্যে আমরা তীরে ফিরবো। তো 3.5 ঘন্টা মোটামুটি লাগে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম পৌঁছাতে নৌপথে। বাংলাদেশ নেভাল একাডেমি দেখতে পাচ্ছি, তার ভবন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা যে নেভাল বলি, নেভাল বিচ, সেই নেভাল বিচ এখান থেকে শুরু হয়েছে আর কি। এদিক দিয়ে গিয়ে যেখানে সবাই সময় কাটাতে আসে চট্টগ্রামের মানুষরা, প্রেমিক প্রেমিকারা, রোমাঞ্চপ্রিয় মানুষরা, কাঁকড়া ফ্রাই, পেঁয়াজু ফ্রাই, বেগুনি, কাবাব ইত্যাদি মুখরোচক খাবার খেতে এখানে আসেন বিকেলবেলায় সেই নেভাল একাডেমির। আমি অনেকবার এসেছি, সবসময় ওদিক থেকে তীর থেকে সমুদ্রের দিকে তাকাতাম, আজকে সমুদ্র থেকে সেই নেভালের দিকে তাকাচ্ছি। এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি ফিল হচ্ছে আমার কাছে। একটা বিশাল ভবন দেখতে পাচ্ছেন আপনারা। গুগল ম্যাপ অনুযায়ী ঠিক এই বিল্ডিংয়ের নিচেই টানেল, কর্ণফুলী টানেলটা ঠিক এই মাঝখান দিয়ে গেছে, এদিক দিয়ে ঢুকছে। কর্ণফুলী টানেলের উপর দিয়ে যাচ্ছি আমি। আমার গুগল ম্যাপে যেটা শো করছে আর কি, আমি আমার লঞ্চ বর্তমানে কর্ণফুলী টানেলের উপর দিয়ে, অর্থাৎ এই বড় বিল্ডিংয়ের সোজা বরাবর কর্ণফুলী টানেলটা গিয়েছে, এদিকে নিচে চলে গিয়েছে আর কি, যেখানে গাড়ি চলছে। ওই যে কাফকুর সেই বিশাল চুল্লিটা দেখতে পাচ্ছি, এটা কাফকুর সেই চুল্লি। আমি এখন কর্ণফুলী নদীতে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে। আর ওই যে দেখেন সবুজ বেষ্টিত পাহাড়, দেখতে ভালোই লাগছে। কর্ণফুলী বে-1 শিপটা নোঙর করে আছে, যেটা চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন আসা যাওয়া করে, সেই বে-1টা নোঙর করে আছে। অর্থাৎ আমি এখন কর্ণফুলী থেকে সমুদ্রের দিকে তাকাচ্ছি, যেদিক দিয়ে বের হয়ে যায় আই গেস তার প্ল্যানগুলো। CUFL এর জেটি। এখন রয়েছি চট্টগ্রামের 15 নম্বর ঘাটে। আর কোস্টগার্ডের জাহাজগুলো রয়েছে নোঙর করা, আমাদের বাংলাদেশের নৌ সীমান্তগুলো তারা দেখাশোনা করছেন, নিরাপত্তা দিচ্ছেন। সেই কোস্টগার্ডের শিপ নোঙর করা আছে। আর এটা হচ্ছে 15 নম্বর ঘাট বলা হয়, যেখান থেকে পতেঙ্গা সি বিচ যাওয়া হয়। এই যে কোস্টগার্ডের জাহাজ নোঙর করা আছে। এটা হচ্ছে কর্ণফুলী ক্রুজ।
বাংলার বুকে যত পল্লী যত আছে তার ছায়া, অঙ্গে অঙ্গে মিশে আছে সেই পল্লী জসিমের মায়া। রাকাল বালক কেয়ার মাঝি মাঠের বাসি আজ, বুকের বেদনা মনের সুখে সান্ত্বনারা পায় না অসি। নদীর দ্বারে বালুর চরে মাটির কান্না মিলে, যত অর্ঘ্য আছে যে জমা সবই ডালি যে দিলে। ঠিক আমার পিছনে হচ্ছে চট্টগ্রাম বুট ক্লাব। সেই বুট ক্লাবের পার্কটি এই মুহূর্তে অতিক্রম করছি আমার এই নৌযাত্রায়। সবাই বুট ক্লাব থেকে নদী দেখেছে, আজকে আমি নদী থেকে বুট ক্লাব দেখছি, দারুণ লাগছে। আমার সাথে ভাই আছেন, ভাইয়ের নাম কি দে? আব্দুল মাহবুদ ভাই আছেন, উনি আমার সাথে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম এসেছেন। উনি এই লঞ্চেই থাকেন, ওনাদের জীবনটাই হচ্ছে নদী পারে, সমুদ্রে সমুদ্রে ওনারা ওনাদের জীবনটা উপভোগ করছেন, আনন্দ করছেন। ভাই বিস্কিট খাচ্ছেন এখন এই যে সমুদ্রের নদীর উপর বসে বসে, দারুণ রোমাঞ্চকর একটা অনুভূতি। আর সামনে চট্টগ্রাম বন্দর, মার্সেক গ্রুপের কন্টেনারগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। মার্সেক গ্রুপের কন্টেনার যেটি, হাজার হাজার কন্টেনার রয়েছে, দেশ বিদেশ থেকে মালামাল নিয়ে আসা হয় আমাদের বাংলাদেশের জন্য। আমাদের বাংলাদেশ থেকেও রপ্তানি করা হয় মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য এই কন্টেনারে করে। একটা জাহাজ দেখতে পাচ্ছি, হয়তো আনলোড হচ্ছে, সুবিশাল জাহাজ। সাধারণত আমরা টেলিভিশনে ইউটিউবে দেখে থাকি এত বড় জাহাজ, আজকে সশরীরে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। MERSK কিওয়াংওয়াং, সম্ভবত কোরিয়া বা চায়নার জাহাজ হবে এটা। সুবিশাল জাহাজ, কন্টেনার আনলোড করছে, পণ্য নিয়ে এসেছে হয়তোবা। সেই জাহাজটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। হামবার্গ কন্টেনার রয়েছে, SC গোল্ড ওশান, আরও একটি বিশাল জাহাজ আমরা অতিক্রম করছি। এলান্ড্রা স্প্রুস, মাত্রই জাহাজটা নোঙর করেছে, আমাদের একটু আগে আগে এই জাহাজটা এসেছে। এটাও মনে হয় তেলবাহী জাহাজ, বিশাল জাহাজ। এলান্ড্রা স্প্রুস তার নোঙর ফেলছে, দেখতে পাচ্ছেন কিভাবে নোঙর ফেলছে, তার নোঙর ফেলে দিয়েছে। আর এদিকে হচ্ছে পাটেক্স গ্রুপের ইন্ডাস্ট্রি, পাটেক্স গ্রুপের চুল্লি। চট্টগ্রাম বন্দরের জাহাজের মালামাল যে লোড আনলোড করা হয় সেই জেটি দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল ক্রেনগুলো দেখতে পাচ্ছেন। এখন বন্দর অতিক্রম করবো একটু পরেই আমরা। ইতিমধ্যে প্রায় 3.5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করেছি, হয়তো আর 20 মিনিটের মধ্যেই আমরা চাক্তাই কালে জেটিতে প্রবেশ করব। যে এটা হচ্ছে সাবমেরিন, আমাদের বাংলাদেশের যে সাবমেরিনটা আছে সেটা নোঙর করে আছে, ঠিক এই জায়গাটাই সাবমেরিন নোঙর করে আছে। আমি আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি, ঠিক এইটাই হচ্ছে সাবমেরিনের উপরের অংশ। আর এখানে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ F-36, F-29 এগুলো নোঙর করে আছে। চট্টগ্রাম বন্দরের যেখানে মাল শিপ থেকে আনলোড অফলোড করা হয় সেই বিশাল বিশাল ক্রেনগুলোর সামনে রয়েছি, একটু পরে অতিক্রম করব সেই ক্রেনগুলো। আমার ঠিক পিছনেই চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দরের যে মাল লোড আনলোড করা হয় আন্তর্জাতিকভাবে সেগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে মাটি তুলছে ড্রেজার দিয়ে, সে হচ্ছে ড্রেজার। আর আমার ঠিক পিছনে রয়েছে সাবমেরিন ঘাঁটি এবং নৌবাহিনীর জাহাজগুলো নোঙর করা রয়েছে।
বাংলাদেশের অর্থনীতির চালিকের শক্তি চট্টগ্রাম বন্দর, যেটাকে বাংলাদেশের প্রবেশ পথ বলা হয়। অদূর ভবিষ্যতে হয়তো বা বিশ্ব বাণিজ্যের হাব হতে চলেছে আমাদের এই চট্টগ্রাম। সোনাদী সমুদ্র বন্দর, মাতারবাড়ি সমুদ্র বন্দর, কুতুবদিয়া সমুদ্র বন্দর, এগুলো সম্পন্ন হওয়ার মাধ্যমে এখন চট্টগ্রাম বন্দরের সমুদ্রেরা জাহাজ দেখতে পাচ্ছেন, সিএমএ, সিজিএম দেখতে পাচ্ছেন, এইচআর লাইন্স দেখতে পাচ্ছেন, এসআইটিসি দেখতে পাচ্ছেন, এমএসসি জাহাজ দেখতে পাচ্ছেন, যেখান থেকে মাল লোড আনলোড করা হচ্ছে। এটা তো চট্টগ্রাম বন্দর। আমার লঞ্চ চট্টগ্রাম বন্দর অতিক্রম করছে। এখানে কিন্তু প্রায় কয়েক শত জাহাজ নোঙ্গর করেছে মাল লোড আনলোড করার জন্য। আর আমাদের মাঝি তার লঞ্চ নিয়ে যাচ্ছেন অত্যন্ত সুচারুভাবে। আমি আসিফ দ্য ট্রাভেল ফ্রিক। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর আপনার বন্ধুবান্ধবকে জানানোর জন্য শেয়ার করে দিবেন। দেখতে থাকুন আজকের ব্লগ। এই যে অট্টালিকার শহর, কৃত্রিমতার শহর চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করছে, স্বাগত জানাচ্ছে। বিশাল বিশাল দালানগুলো, আধুনিকতার ছোঁয়ায় বিমোহিত এই চট্টলা। সেই চট্টলায় আমি প্রবেশ করছি, আমার লঞ্চ প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যেই আমার কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নৌপথে ভ্রমণ সম্পন্ন হবে। চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ অর্থাৎ শাহ আমানত ব্রিজ দেখা যাচ্ছে। তার মানে আমার যাত্রা আর বেশিক্ষণ নাই। চাকতাই জেটিতেই আমি নামবো। মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই কুতুবদিয়া থেকে চট্টগ্রাম পৌঁছে যায়। এগুলো হচ্ছে মাছ ধরার ফিশিং ট্রলার, যেগুলো চট্টগ্রাম থেকে গভীর সমুদ্র গিয়ে মাছ ধরে আসে। মাছ ধরতে যায় তারা এই ফিশিং ট্রলারগুলো নিয়ে। জাহাজ দেখতে পাচ্ছেন, এমবি নুরুল আমিন বাংলাদেশি জাহাজ। এখানে অনেকগুলো ছোট ছোট জাহাজ নোঙ্গর করা আছে, শত শত জাহাজ নোঙ্গর করা আছে। ওই যে দেখতে পাচ্ছেন শাহ আমানত সেতু। আমি আমার লঞ্চ থেকে নেমে আবার শাহ আমানত সেতু দিয়ে কক্সবাজার চলে যাব গাড়ি নিয়ে। এখন সময় হচ্ছে 10:21। ঠিক সকাল 6:10 কুতুবদিয়া থেকে এই লঞ্চটা ছেড়ে আসে। যেহেতু 10:21 চলে তাহলে 4 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমি চট্টগ্রাম চাকতাই খালে প্রবেশ করেছি, চাকতাই জেটিতে প্রবেশ করেছি। এই হচ্ছে চাকতাই জেটি। আমি এখন নামবো, অর্থাৎ কুতুবদিয়া থেকে নৌপথে লঞ্চে আমার চট্টগ্রাম আসতে সময় লেগেছে 4 ঘন্টা 10 মিনিট। যাত্রাপথে বাঁশখালী উপজেলা, আনোয়ারা উপজেলা, বাঁশখালীর কয়লা বিদ্যুতের চুল্লি, তারপরে সাগর নদীর মোহনা, সাঙ্গু নদীর প্রবেশপথ, তারপরে সিইউএফএল, তারপরে নেভাল একাডেমি, পতেঙ্গা সি বিচ, বিশাল বিশাল মাদার ভেসেল দেখতে পেয়েছি। আমার নৌপথে বাংলাদেশ ভ্রমণের আজকের যাত্রা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আমি চাকতাই কালের এই ব্রিজে নামবো। এই যাত্রাপথে আমি আপনাদেরকে চেষ্টা করেছি নৌপথের বিস্তারিত খুঁটিনাটি জানানোর জন্য, নৌপথের দৃশ্যের সৌন্দর্যের অবলোকনের সাথে আমি যেভাবে অবলোকন করছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে। আমি নেমে যাব, নেমে গিয়ে আমার আজকের নৌপথ শেষ হবে, নৌপথের যাত্রা। যারা আমাকে এতক্ষণ দেখেছেন, শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানতে চাইবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, যেন তারাও জানতে পারে, যারা ভ্রমণকারী আছেন রোমাঞ্চকর, তারা যেন ভ্রমণ করতে পারে। আমার চ্যানেল আসিফ দ্য ট্রাভেল ফ্রিক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একজন বাংলাদেশ নদীপথে বাংলাদেশ ভ্রমণের মানুষ, বিশ্ব ভ্রমণের স্বপ্নের মানুষ, আমার স্বপ্নের চেয়েও বিশাল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।